আবার এখন এই যে জনাব শাহাবুদ্দিন চুপ্পু, আপনারা তাকে যত মন্দই বলেন না কেন, যা কিছু বলেন না কেন, বাংলাদেশের ইতিহাসে শাহাবুদ্দিন চুপ্পু এবং জেনারেল ওয়াকার, এই দুজন মানুষ গত 10 মাসে যা কিছু করেছেন, যদি সেটাকে আপহোল্ড করতে চান আপনি গণতন্ত্রের জন্য, আপনি যদি কৃতজ্ঞ থাকতে চান, তারা যেভাবে এই জুলাই আগস্ট বিপ্লবকে সম্মানিত করেছেন, এই বিপ্লবের সঙ্গে তারা একাত্মতা অনুভব করেছেন, তাদের কষ্ট হয়েছে। এ কারণেও জেনারেল ওয়াকার শেখ হাসিনা খুব ঘনিষ্ঠজন, আত্মীয়, আর জনাব চুপ্পু শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ কর্মী। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নেওয়া, এই জুলাই আগস্ট বিপ্লবের সরকারকে শপথ পাঠ করানো, মানে এগুলো না করে তিনি যদি পালিয়ে যেতে চাইতেন, পদত্যাগ করতে চাইতেন, তাহলে আরও বেশি জটিলতা তৈরি হতো। কিন্তু সেগুলো না করে তিনি গণ অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং এমনকি এই যে ইউনূস সরকারকে কিভাবে শপথ পাঠ করাতে হবে, যখন সবাই খুব দিশাহারা, ওই সময় কারো ব্রেন কাজ করছিল না। এর কারণ হলো যে প্রচলিত সংবিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী, কানুন অনুযায়ী আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই, তত্ত্বাবধায়ক বলতে কিছু নেই এবং প্রধান উপদেষ্টা বলতে কিছু নেই। তো সেক্ষেত্রে তার এই শপথ বাক্য পাঠ করার জন্য ওই বিপদের মুহূর্তে জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি রাষ্ট্রপতি পরামর্শ দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের একটি রেফারেন্স আনা হোক 106 অনুচ্ছেদ অনুযায়ী, এবং তাড়াতাড়ি সেটা সুপ্রিম কোর্টে সেই রেফারেন্সটা আনা হলো এবং সেই অনুযায়ী কিন্তু এই সরকার শপথ গ্রহণ করলো। অন্যথায় ওটা একটা জটিলতা তৈরি হয়ে যেত। এনিওয়ে, তো এখন সেই জনাব চুপ্পু কেমন আছেন, কি করছেন, তার দিনকাল কেমন যাচ্ছে? তিনি কি সরকারের আস্থাভাজন না বিরাগভাজন? তাকে কি সরকার সরাতে চাচ্ছে? তিনি কি মবের কবলে পড়বেন? তারপরে জনগণ যে কোনো সময় বঙ্গভবন আক্রমণ করে সব কিছু তছনছ করে বঙ্গভবনকে গণভবনের ডুপ্লিকেট কার্বন কপি বানিয়ে ফেলবে, এরকম যে আতঙ্ক, এই আতঙ্কে তাকে তাড়া করছে, নাকি তিনি নিশ্চিন্তে নির্ভাবনায় পায়ের উপর পা তুলে তিনি তার দৈনন্দিন যে কাজকর্ম সেটা করে যাচ্ছেন? জনাব চুপ্পুর যারা ঘনিষ্ঠজন, যাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে, তাদের কারো কারোর সঙ্গে আমার কথা হয়েছে। তাতে আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অসহায়, ভীত সন্ত্রস্ত এবং সবচাইতে আতঙ্কিত মানুষটির নাম হলো জনাব শাহাবুদ্দিন চুপ্পু। এবং রাষ্ট্রযন্ত্রে যত মানুষ রয়েছে এই মুহূর্তে সবচেয়ে কর্মহীন একজন মানুষ, যাকে রাষ্ট্রের কোনো কর্মে নিয়োজিত করা হচ্ছে না, অথচ রাষ্ট্র তার পেছনে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করছে। অর্থাৎ বঙ্গভবন রক্ষণাবেক্ষণ, সেখানে তার যে পিজিআর, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সেটার বিপুল ব্যয়ভার, এবং বঙ্গভবনের যে বিশাল কর্মকর্তা কর্মচারী, তাদের যে বেতন ভাতা থেকে শুরু করে সব কিছু, এসব করতে গিয়ে এই মুহূর্তে সরকারকে যে অর্থ ব্যয় করতে হচ্ছে, রাষ্ট্রকে যে অর্থ ব্যয় করতে হচ্ছে, বিনিময়ে শাহাবুদ্দিন চুপ্পুকে কিছুই করতে হচ্ছে না। তিনি শুধু বসে আছেন, পেপার পত্রিকা হয়তো পড়ছেন, ইন্টারনেটে ভিডিও দেখছেন, আর মনের দুঃখ দূর করার জন্য জিকির আজকার হয়তো করছেন, বা প্রিয়জনের সঙ্গে কথাবার্তা বলে হতাশা দূর করার চেষ্টা করছেন, এর বেশি অন্য কিছু নয়। দ্বিতীয়ত, তিনি কি মুক্ত, তিনি কি স্বাধীন? অর্থাৎ তিনি কি ইচ্ছে করলে এখন আব্দুল হামিদের মতো বা সাবেক রাষ্ট্রপতিদের মতো সিঙ্গাপুরে শরীর পরীক্ষা করার জন্য যেতে পারেন? এবং আপনারা দেখেন গত কয়েক মাসে তার যে ছবিগুলি এসেছে, তিনি ক্লান্ত, বিধ্বস্ত এবং রোগাক্রান্ত। তো সেক্ষেত্রে তার যে চিকিৎসা, সেই চিকিৎসার অবস্থা কি? দ্বিতীয়ত, যে তিনি কি ইচ্ছে করলে বঙ্গভবনের বাইরে বের হয়ে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন?
কারো বাসায় বেড়াতে যেতে পারেন, অথবা তার পছন্দের কোনো মানুষকে তিনি নিমন্ত্রণ জানিয়ে বঙ্গভবনে নিয়ে তার সঙ্গে একটু খোশগপ্প করে সময় কাটাতে পারেন। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে না, তিনি সেটা পারেন না। তাহলে তিনি কি বন্দী, গৃহবন্দী, নজরবন্দী, নাকি কিছুই না? তো এই যে গত 10 মাস ধরে এই অবস্থাতেই বাংলাদেশের সবচেয়ে প্রাইড অ্যান্ড প্রেস্টিজিয়াস যে ভবন, সরকারি দপ্তর, রাষ্ট্রীয় দপ্তর, সেই দপ্তরের এই অবস্থা চলছে এবং সেখানে যে বসবাস করছে তার এই অবস্থা চলছে। এটি রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের জন্য, রাষ্ট্রীয় বিধি ব্যবস্থার জন্য চপেটাঘাত। এবং এই যে বঙ্গভবনে যে ভূত ঢুকেছে, যে অব্যবস্থাপনা ঢুকেছে, এটা যদি এইভাবে চলতে থাকে এবং কোনো একদিন যদি উনি হার্ট অ্যাটাক করে এখানে মারা যান বা প্রকৃতির নিয়মে মারা যান, তাহলে ওই বঙ্গভবনে দ্বিতীয় কোনো রাষ্ট্রপতি যদি মাথায় ন্যূনতম বুদ্ধি থাকে, ওখানে আর কেউ বসবাস করতে চাইবে না। ওটা একটা, যাকে বলা হয়, অভিশপ্ত ভবনে পরিণত হবে। এই গেল এক। দ্বিতীয়ত, রাষ্ট্রের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবনটি, যেটি রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনীর সবচেয়ে চৌকুর দলটি সেখানে নিয়োজিত রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় পাহারা দেওয়া, প্রধানমন্ত্রীর সিকিউরিটি, নিরাপত্তা নিশ্চিত করার জন্য এসএসএফ রয়েছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স। কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্সের কাছে যে ধরনের অত্যাধুনিক অস্ত্র রয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, তার চাইতেও শক্তিশালী আর্মস অ্যান্ড অ্যামুনিশন রয়েছে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের কাছে। এর কারণ হলো, যখন বিদেশি কোনো মেহমান আসে তখন এই পিজিআর দিয়ে তাদেরকে গার্ড অফ অনার প্রদর্শন করা হয়। তারা চৌকস, এরকম একটি চৌকস রেজিমেন্ট তার অধীনে থাকা সত্ত্বেও, মানে এখানে যে তার যে, যাকে বলা হয় মিলিটারি সেক্রেটারি, তিনি একজন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তা এবং তার অধীনে একটা ফুল রেজিমেন্ট, পিজিআর গার্ড রেজিমেন্ট এখানে কাজ করে। এবং একটা রেজিমেন্ট মানে অনেক শূন্য, এবং তারা কেবলই মাত্র রাষ্ট্রপতির হুকুমে চলবেন, রাষ্ট্রপতির নিরাপত্তা বিধান করবেন। এখানে কমান্ড, যেটা কমান্ড কাউন্সিল, সেখানে রাষ্ট্রপতি ভার্সেস মিলিটারি সেক্রেটারি বা পিজিআরের যিনি প্রধান, তাদের মধ্যে তথ্য বিনিময় হবে। আমি যতটুকু জানি সেখানে সেনা প্রধান বা এসএসএফ প্রধান, এমনকি অন্য কোনো বাহিনীর প্রধান, পিজিআরের যে প্রধান রয়েছেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে প্রধান রয়েছেন, তাকে কোনো নির্দেশ দিতে পারেন না এবং তিনি যে কোনো কাজ যে কোনো সময় করার জন্য ক্ষমতা সম্পন্ন পিজিআর প্রধান। তিনি যদি ট্যাঙ্ক চালিয়ে, কামান চালিয়ে বঙ্গভবন রক্ষা করতে গিয়ে যে কোনো অনার সৃষ্টি করেন, তাকে কোনো অবস্থাতেই দেশের প্রচলিত আইন অনুযায়ী কারোর কাছে জবাবদিহি করতে হবে না। তো এরকম একটি শক্তিশালী বাহিনী বঙ্গভবন পাহারা দিচ্ছে। কিন্তু পাহারা দেওয়ার পরেও সেখানে মব আতঙ্ক বিরাজ করছে। এই বঙ্গভবন আক্রমণ করা হবে, এই বঙ্গভবন ভেঙে ফেলা হবে, এই বঙ্গভবন এত তারিখে যাওয়া হবে, এরকম যে একটা, যাকে বলা হয়, স্লোগান, জিকির ফিকির তোলা হচ্ছে। এবং অতীতে বাংলাদেশে যে সকল মব হয়েছে গত 10 মাসে, এবং সেই মবের যে ভয়ঙ্কর রূপ বাংলাদেশ দেখেছে, যেখানে ঢাকা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, ক্যান্টনমেন্ট ঘেরাও করার কথা বলা হচ্ছে, ক্যান্টনমেন্টে ঢুকে যাওয়ার কথা বলা হচ্ছে। সাবেক সেনা কর্মকর্তা থেকে শুরু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোকরা ছাত্র জনতাকে নিয়ে ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকে গিয়ে তারা সেখানে মিছিল করতে পারছে। এইরকম একটা হযবরল অবস্থার মধ্যে বঙ্গভবনে ঢুকে বা বঙ্গভবনের বাইরে এই যে মবক্রেসি বা মব সন্ত্রাস, এটি যদি কেউ চালাতে চায় আর তার ভয়ে যদি কেউ তটস্থ থাকে, সন্ত্রস্ত থাকে, এটা কোনো অবস্থাতেই শোভনীয় নয়। যারা এখন ক্ষমতায় আছেন তারা এই বিষয়টির সুরাহা করা উচিত। এর কারণ হলো, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। অতীতে যারা ক্ষমতায় বসে অনেককে অপদস্থ করেছে,
ক্ষমতার কেন্দ্রগুলোকে নষ্ট করেছে এবং ন্যায় বিচারের যে পদগুলো রয়েছে সেগুলো রুদ্ধ করেছে। তারা সবাই সেইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ যারা হাসছেন, আগামীতে তাদের কাঁদতে হবে, এটাই নিয়তি। এবং এই যে গত বছর অর্থাৎ ২০২৪ সনের আগস্ট মাসের ৫ তারিখ পর্যন্ত যে কোর্ট কাছারি, যে অফিস আদালত যাদের আঙ্গুলি হেলনে চলতো, এখন সেই কোর্ট কাছারিতে তারা ভিক্ষুকের মতো ঘুরে বেড়াচ্ছে। কেউ তাদেরকে দেখেও জিজ্ঞাসা করছে না। এটাই নিয়তি, এটাই নিয়তির বিধান। আল্লাহ আমাদের সবাইকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক এনায়েত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।